সন্ধ্যা 7টা বাজে। বেতুয়াডিহি গ্রামের ক্লাব ঘরে বসে নিজেদের মধ্যে গল্প করছিল তমাল ও অজয়। হে কি রে অজয়, তোর প্রিয় বন্ধু রাহুলের আজ কোনো পাত্তা নেই কেন? আমিও তো সেটাই ভাবছি। অন্যদিন তো সবার আগেও চলে আসে, আজ আবার কি হলো কে জানে। দেখ গিয়ে, বেটা বাঁশতলা দিয়ে একা একা আসতে ভয় পাচ্ছে। হাহ, ও যা ভীতু, ভূতের নাম শুনলেই নাকি ওর গায়ে জ্বর আসে। এদিকে আমি ছোট থেকে এত ভূতের গল্পের বই পড়লাম, এত ভূতের মুভি দেখলাম, কিন্তু কোনোদিন ভূতের দেখা পেলাম না। সে তো আমিও কোনোদিনও ভূতের দেখা পাইনি, কিন্তু তাই বলে সবাই যে মিথ্যা বলে সেটা তো নয়। এমন কেউ তো থাকতে পারে যে যে ভূত দেখেছে। অজয়ের কথাটা শেষ হতে না হতে আচমকা ক্লাব ঘরের লাইটটা বন্ধ হয়ে গেল, আর তার সাথে সাথে গোটা ঘরে একটা অজানা কালো অন্ধকারে ছেয়ে গেল। ভূতের গল্প করতে করতে আচমকা লাইট নিভে যাওয়া এবং অন্ধকার নেমে আসাতে ওরা দুজনেই শিউরে উঠল। এই যা, লোডশেডিং হয়ে গেল। এবার এবার কি হবে? লোডশেডিং হওয়ার আর সময় পেল না। সারাদিন পরে এই সন্ধেবেলা আমরা যেই গল্প করতে এসেছি তখনই হতে হলো। সবেমাত্র কথাটা বলেছে অজয়, এমন সময় আচমকা একটা শব্দ করে ক্লাব ঘরের দরজাটা খুলে গেল। ওরা দুজনেই চমকে উঠল। তারপর ধীরে ধীরে পেছনে ফিরে দরজার দিকে তাকালো। দেখল দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়ামূর্তি। তাই দেখে ওরা দুজনেই ভয় পেয়ে গেল। আরে কে আবার? আমি। ছায়ামূর্তির গলার আওয়াজ শুনে দুজনেই ওরা চিনতে পারল। এ তো ওদের বন্ধু রাহুলের কণ্ঠস্বর। ওরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রাহুল, তুই তা এতক্ষণ কোথায় ছিলিস? সেই কখন থেকে তোর আসার অপেক্ষা করতে করতে এখন লোডশেডিং হয়ে গেল। কি আর বলি, যখন আমি এখানে আসতে যাব তখন মা বলল একটু বাজার যেতে, সেই জন্য দেরি হয়ে গেল। তো এই অন্ধকারের ভিতরে বসে কি করছিস? চল শম্ভুদার দোকানে গিয়ে বসি আর মুড়ি ভাজা খেতে খেতে গল্প করি। রাহুলের মুখে কথা শুনে ওরা দুজনেই রাজি হয়ে গেল। এরপর ওরা ক্লাব থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো পথের ধারের একটা কাঁঠাল গাছের নিচে, যেখানে একটা একচালা ছোট মুদির দোকান রয়েছে। এটাই শম্ভুদার মুদির দোকান। দোকানটা দেখতে ছোট ধরনের। দোকানের বাইরে একটা কাঠের বেঞ্চি রয়েছে। দোকানের ভিতরে অগোছালোভাবে দৈনন্দিন মালপত্র রাখা রয়েছে, আর রয়েছে পেরেকের গায়ে ঝুলানো একটা কাঁচের হ্যারিকেন, যার মৃদু আলোতে দেখা যাচ্ছে দোকানের ভিতর থেকে বাইরের দিকে মুখ করে বসে রয়েছে শম্ভুদা। ওরা তিনজনে গিয়ে বসল দোকানের বাইরে থাকা কাঠের বেঞ্চির উপরে। শম্ভুদা, একটা ঠোঙাতে করে মুড়ি আর চানাচুর দাও তো। এই তো দিচ্ছি, কিন্তু তোর মুখ চোখটা ওরকম শুকনো লাগছে কেন? আর বলো না, ক্লাবের মধ্যে বসে ভূতের গল্প করছিলাম, আর ঠিক তখনই লোডশেডিং হয়ে যায়। এদিকে সেই সময় দরজা খুলে সেখানে ভূতের মতো দাঁড়িয়ে ছিল রাহুল। ও, বুঝেছি, সেই অন্ধকারে রাহুলকে দেখে ভয় পেয়ে গিয়েছিস, তাই তো? কথাটা বলতে বলতে একটা ঠোঙাতে মুড়ি আর চানাচুর দিয়ে সেটা এগিয়ে দিল ওদের দিকে। তমাল মুড়ির ঠোঙাটা হাতে ধরে বলল, হাসছ শম্ভুদা? কিন্তু সে অন্ধকারে আচমকা ওকে দেখে যে কেউ ভয় পেয়ে যেত। আচ্ছা শম্ভুদা, ভূত বলে কি আদৌ কিছু হয়? অজয়ের মুখে এই কথাটা শোনা মাত্রই শম্ভুদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভূত বলে হয় কি বলছিস? আমি নিজে সেবার ভূতের কবলে পড়ে মরতে মরতে কোন রকমে বেঁচে ফিরেছি। বলো কি শম্ভুদা, ভূতের কবলে পড়েছিলে? তারপর কিভাবে বেঁচে ফিরলে? ঘটনাটা বলো না। শুনবি শুনবি বলছিস? কিন্তু একটা কথা প্রথমে বলে রাখি, আজ আমি যে ঘটনাটা তোদেরকে বলছি তা কিন্তু কোনো গল্প নয়, আমার নিজের জীবনের বাস্তব ঘটনা। কথাটা বলে শম্ভুদা একটু থেমে ঘটনাটা মনে করার ভঙ্গি করে আবার বলতে শুরু করল। বেশ কয়েক বছর আগের কথা। তখন এই দোকান আমার বাবা চালাতেন, কিন্তু সেইবার হঠাৎ করে বাবার এক বড় অসুখ করল, যে কারণে আমাকে পাশের গ্রাম মুকুন্দপুরে মুদির মালপত্র আনতে যেতে হয়েছিল।
যথারীতি মালপত্র কিনে দুটো ব্যাগ হাতে নিয়ে আমি যখন ফেরার পথ ধরছি, তখন দিনের আলো ফুরিয়ে সন্ধে নেমে গিয়েছে। মাটির রাস্তা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, পথে লোকজন তেমন নেই বললেই চলে। যদিও বা দু একজনকে দেখলাম, সবাই নিজের বাড়ি ফিরতে ব্যস্ত। এরপর আমি হাঁটতে হাঁটতে লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে ওই পথটা ধরলাম। এতক্ষণ পথের ধারে দু একটা ঘর বাড়ি দেখছিলাম, কিন্তু এইবার তা পরিবর্তিত হয়ে গেছে ছোট বড় গাছপালার ঝোপঝাড়ে। সেই ঝোপঝাড়ের মধ্যে থেকে এক নাগারে পোকামাকড়ের এই ডাক ভেসে আসছে। মাঝে মাঝে আবার গাছের ডালের উপর থেকে ওই পেঁচাটাও ডেকে উঠছে। এইসব শুনতে শুনতে ফাঁকা নিঝুম পথ দিয়ে আমি একাই হেঁটে যাচ্ছিলাম। কিন্তু বেশ খানিকটা পথ যাওয়ার পরই দেখলাম আমার থেকে একটু দূরে পথের ধারে একটা বড় শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে একটা গরুর গাড়ি। ওটা কি? গরুর গাড়ি বলে তো মনে হচ্ছে। তাই যদি হয় তবে ভালোই হয়। গাড়োয়ানকে একবার বলে দেখি বেতুয়া ডিহি যাবে নাকি, তাহলে আর এতটা পথ আমাকে একা হেঁটে যেতে হবে না। আমি গরুর গাড়িটার কাছে এগিয়ে যেতে যেতে বললাম, ও ভায়া, যাবে নাকি বেতুয়া ডিহি? কিন্তু আমার কথার কোনো উত্তর আসলো না। এরপর আমি গাড়ির সামনে গিয়ে দেখতেই দেখতে পেলাম সেখানে কেউ নেই, কেবল গাড়িটাই দাঁড়িয়ে রয়েছে। কি হলো? কাউকে তো দেখছি না। তাহলে গাড়িটা কার? গাড়োয়ানি বা কোথায়? সবে মাত্র কথাটা ভেবেছি, এমন সময় পাশের ঝোপঝাড়ের ভিতর থেকে হঠাৎ একটা শেয়ালের ডাক ভেসে আসলো। আচমকাই অন্ধকারে নির্জন পথে শেয়ালের ডাক শুনে আমি চমকে কেঁপে উঠলাম। তারপর ওখানে শিয়াল রয়েছে জেনে আমি আর দেরি না করে সামনের দিকে সবে মাত্র এক পা এগিয়েছি। এমন সময় সেই জায়গা থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। শব্দটা ঠিক কেমন একটা যেন। তারপরে মাথায় এলো গাড়োয়ান আবার জঙ্গলে ঢুকে কোনো বিপদে পড়েনি তো। আমি আমার হাতে ধরা ব্যাগ দুটো গরুর গাড়ির উপর তুলে রেখে পাশের ঝোপটা বাঁ দিকে সরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলাম। এরপর বেশ কিছু পা এগোতেই যা দেখলাম তাতে ভয়তে আমি শিউরে উঠলাম। দেখলাম আমার থেকে একটু দূরে ঘন অন্ধকারে একটা লোক দু পায়ে উবু হয়ে বসে নিচের দিকে ঝুঁকে কি যেন একটা করছে। লোকটা আমার দিকে পিছন ঘুরে রয়েছে, তাই সে কি করছে সেটা ঠিক বুঝতে পারলাম না। তবে এইটুকু স্পষ্ট বুঝলাম সেই অদ্ভুত লোকটার কাছ থেকেই আসছে ওই শব্দটা। শুনছেন? আপনি ঠিক আছেন? পথের ধারে ওই গরুর গাড়িটা কি আপনার? আমার কথা শুনে লোকটার দিক থেকে আসা শব্দটা হঠাৎ থেমে গেল। লোকটা ধীরে ধীরে ঘুরে আমার দিকে ফিরল। অন্ধকারের কারণে তার মুখটা স্পষ্ট বোঝা গেল না, কিন্তু লোকটার মুখের কাছ থেকে কিছু একটা যেন ঠোঁট বেয়ে নিচে নেমে যাচ্ছিল। লোকটার গলার আওয়াজে কেমন যেন একটা বিরক্তি লেগেছিল। মনে হলো তার কোনো কাজে আমি যেন বাধা দিয়ে দিয়েছি। আগে আমি শম্ভু, বেতুয়াডি গ্রামে থাকি। কিছু মালপত্র নিতে এই গ্রামে এসেছি, কিন্তু সবটা সারতে সারতে একটু রাত হয়ে গেল। তা আপনি কি যাবেন বেতুয়াডি গ্রামে? লোকটা আমার কথা শুনে উঠে দাঁড়ালো। তখন হঠাৎ আমার চোখ গেল লোকটা যেখানে বসেছিল ঠিক সেই জায়গার দিকে। এরপর আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার ভয়তে আমার গোটা শরীর কেঁপে উঠল। দেখলাম লোকটা যেখানে বসেছিল সেখানে সবুজ ঘাসের উপরে পড়ে রয়েছে একটা ধূসর রঙের চার পেয়ে প্রাণীর মৃতদেহ। অন্ধকারের মধ্যে দেখে বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে এটা একটা শেয়াল, কিন্তু শেয়ালটার এ কি ভয়ানক অবস্থা! কেউ যেন তার হাতের বড় বড় নখের আঁচড়ে শেয়ালের গলাটা ছিঁড়ে ফেলেছে পেটের আনাচে কানাচে। ছিঁড়ে যাওয়া ক্ষতস্থান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে, আর বেরিয়ে এসেছে টাটকা রক্তে লাল স্রোত, যা ভিজিয়ে দিয়েছে সেখানে থাকা ঘাস পাতাকে। রাতের অন্ধকারে এই দৃশ্য দেখার পর আমার গাটা গুলিয়ে উঠল।
গোটা শরীর ভয়তে ঠান্ডা হয়ে গেল। কিন্তু এরপর যা দেখলাম তা আরো বিভৎস। এরপর দেখলাম জঙ্গলের মধ্যে থাকা একটা কালো কুচকুচে কাক কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে আসলো এই দিকে। তারপর শেয়ালের মৃতদেহের উপরে বসে তার কালো ছুচলো ঠোঁট দিয়ে ছিঁড়ে খেতে লাগলো নাড়ি ভুড়ি। রাতের ঘন অন্ধকারে জঙ্গলের মধ্যে এইরকম এক বিভৎস দৃশ্য দেখে ভয়তে আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। পিছন ফিরে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালাম রাস্তায়। তারপর জোরে জোরে শ্বাস নিতে নিতে উঠে বসলাম গরুর গাড়ির উপরে। সেই লোকটা চালকের আসনেই বসেছিল। আমি এসে বসতেই সে গাড়িটা ছেড়ে দিল। গাড়িতে বসে আমি চুপচাপ ছিলাম কিছুক্ষণ, কারণ একটু আগে যে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি তা আমার মাথার মধ্যে ঘুরছিল। এরপরে একটু ধাতস্থ হতেই বললাম, বলছি বলছি কি একটু তাড়াতাড়ি চলুন না দাদা, বাড়ির লোকেরা আমার ফেরার জন্য অপেক্ষা করছে আসলে। বাবু, বাবু আমি গরিব মানুষ, দয়া করে আপনি বলি কইবেন না। আপনি আমাকে তুই করি বলুন। আর আপনার গ্রামে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, আপনি কিছু চিন্তা করবেন না বাবু। আমি দেখলাম যতই হোক তুই বলে সম্বোধন করাটা মানায় না, তাই আমি তুমি করেই বললাম। চিন্তা কি আর আমি করব, সে তো বাবা মা করছে। সে তোমার যা টাকা লাগবে আমি তোমায় দিয়ে দেবো। টাকা লাগবে না বাবু, টাকা নিয়ে করবো কি? টাকা লাগবে না? তাহলে লাগবে কি? আমাকে একটু খেতে দেবেন বাবু, তাহলেই হবে। বহুদিন ঠিক করে খেতে পাইনি। আমার পরিবারের মানুষগুলো যে কতদিন খাইনি তা ঠিক নাই। লোকটার কথা শুনে আমার একটু মায়া হলো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু তোমার নাম কি? আগে রাঘব বাবু। এরপর আমি রাঘবের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা পথ চলে এসেছি। হঠাৎ চারপাশ কাঁপিয়ে গুরুগম্ভীর স্বরে মেঘ ডেকে উঠল। মেঘের ডাক শুনে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের বুকে কোথা থেকে যেন একরাশ কালো মেঘ এসে জমা হয়েছে। এই রে, তাড়াতাড়ি চলো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার কথা শেষ হতে না হতেই একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আমি ভেতরে বসে দেখলাম রাতের আধারে সেই হাওয়া রীতিমতো তাণ্ডব করতে শুরু করেছে। আশেপাশে ঝোপঝাড়গুলো নড়ে উঠছে, গাছের ডালপাতা একেবারে পড়ে গেছে মাটিতে। সেই সাথে মাটির রাস্তার ধুলো উড়ে আসছে আমার দিকে। দূর, কি কুপখানে যে আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম, একে ফিরতে রাত হয়ে গেল, তার উপরে এখন আবার ঝড় উঠছে। উফ, আর কি কি যে বাকি আছে কে জানে। ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারলে হয়। সবে মাত্র এই কথা ভেবেছি, এমন সময় রাঘব বলে উঠল, বাবু, গরুগুলো আর সামনে যেতে পারবে না। ঝড়ের দাপটে একটা গাছ ভেঙে পথ বন্ধ হয়ে গিয়েছে। তাছাড়া গড়ি গড়ি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। ব্যাস, এইটুকুই বাকি ছিল। এবার কি হবে? এতটা পথ এই ঝড় বৃষ্টির মধ্যে আমি হেঁটে যাব কি করে? আর এই অন্ধকার জঙ্গলি পথে মাথা গোঁজবার তো কোনো জায়গা নেই যেখানে রাতটা কাটিয়ে দেব। কথাগুলো আমি নিজের মনেই ভাবছিলাম, কিন্তু কিভাবে জানি না আমার মনের কথাগুলো পড়ে নিয়ে অদ্ভুতভাবে রাঘব বলল, একটা কিন্তু মাথা গোজার মতো জায়গা আছে বাবু। আপনি যদি চান তবে একটা রাত এই অদমের বাড়ি কাটাতে পারেন। তোমার বাড়ি? কিন্তু কোথায় তোমার বাড়ি? এই তো, এ তো পাশেই বাবু। চলুন, আমার সাথে চলুন, তারপর রাতটা কাটিয়ে না হয় সকালে ফিরে যাবেন। অগত্যা আমি আর কোনো উপায় না দেখে ব্যাগ দুটো নিয়ে রাঘবের পিছন পিছন গিয়ে দাঁড়ালাম ওর বাড়ির সামনে। একটা একচলা টালির বাড়ি। বাড়িটার অবস্থা দেখে মনে হলো না যে এখানে কেউ থাকে। বাড়ির দেওয়ালগুলোর রং চটে ইট বেরিয়ে গিয়েছে, দেওয়ালের গা বেয়ে আগাছা বেড়ে উঠেছে, টালির উপর জুড়ে জঙ্গলি লতা পাতায় ভরে গিয়েছে। উঠোনের উপরে ছোট বড় ঝোপে ঢাকা রয়েছে। রাঘব তার মধ্য থেকে বাড়ির কাঠের দরজার সামনে গিয়ে দাঁড়ালো।
কুসুম, ও কুসুম, দরজা খোলো। রাঘবের ডাক শুনে ভিতর থেকে একজন এসে দরজাটা খুলে দিল। হ্যাঁ, আসুন বাবু, আসুন, ভেতরে আসুন। এরপর রাঘবের সাথে আমিও দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যে জায়গাটায় দাঁড়ালাম সেটা একটা বারান্দা, আর আমার সামনে রয়েছে পরপর 3টে ঘর, আর বাঁ দিকের শেষ মাথায় রয়েছে একটা ছোট্ট ঘর। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাড়ির ভিতরে কোনো আলো জ্বলছে না, একটা মোমবাতি অব্দি না। চারিদিকে খুটখুটে অন্ধকার ছড়িয়ে রয়েছে, সেই সাথে একটা স্যাঁতস্যাঁতে ভেজা গন্ধ, যেমনটা বহুদিন কোনো পুরনো বাড়িতে মানুষ না থাকলে হয়, ঠিক সেরকম। চলুন বাবু, চলুন। এরপরে রাঘবের সাথে প্রথম ঘরটার ভিতরে ঢুকলাম, কিন্তু রাঘবের বউ যে দরজাটা খুলে দিল তাকে দেখলাম না। ভাবলাম হয়তো দরজা খুলে দিয়ে সে আবার ঘরে চলে গিয়েছে। ঘরে ঢুকে দেখলাম ঘরের ভিতরটা একেবারে অন্ধকার, তবু সেই অন্ধকারের মধ্যে দেখলাম ঘরের মধ্যে একটা খাট ও পাশে একটা লোহার জং ধরা আলমারি রয়েছে, আর রয়েছে দেওয়ালে ঝোলানো বহুদিনের পুরনো একটা ঘড়ি। ঘরে ঢুকে রাঘব বলল, বাবু, এই হচ্ছে অদমের বাড়ি। আশা করি একটা রাত কাটাতেই আপনার কোনো অসুবিধে হবে না। না না, কিসের অসুবিধা? এই বিপদের মধ্যে তুমি যে আমাকে থাকার জন্য একটা আশ্রয় দিয়েছো, এই আমার কাছে অনেক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে সব সারুন, বসুন বসুন, এই খাটের উপরে বসুন। এরপর আমি আর রাঘব দুজনে খাটের উপরে বসলাম। বলছি যে ঘরে আলো জ্বালানোর কোনো ব্যবস্থা নেই? না বাবু, ওই একটি মাত্র অসুবিধি এখানে, আপনি আলো জ্বালাতে পারবেন না। আসলে আমার আর আমার স্ত্রী কুসুমের দুজনেরই চোখে সমস্যা আছে। আমাদের চোখে আলো সর্জি হয় না বাবু। আমি ভাবলাম এ আবার কেমন সমস্যা, একজনের হলে আলাদা ব্যাপার, কিন্তু দুজনের আলোতে সমস্যা। কিন্তু কথাটা মনে মনে ভাবলেও মুখে কিছু বললাম না। এরপরে রাঘবের সাথে বসে কিছুক্ষণ কথা বলার পরে রাঘব বলল, বাবু, অনেক তো গল্প হইল, এবার আপনি একটু বসুন দেখি, আমি দেখি এই কুসুম কি করছে। কথাটা বলে রাঘব ঘর থেকে বেরিয়ে গেল। রাঘব ঘর থেকে বেরিয়ে গেলে আমি একটা খাটের উপরে বসে ভাবছিলাম রাঘবের এই বাড়ির কথা। বাড়িটা লোকালয় থেকে কত ভিতরে, কিন্তু এখানে নাকি আলো জ্বলে না। তার উপরে বাড়িতে আবার মেয়ে মানুষ আছে, ওদের কি ভয় করে না? বসে বসে এই কথা ভাবছি, এমন সময় আচমকা একটা শব্দ হতেই আমি চমকে উঠলাম। এরপর পিছনে ফিরে দেখলাম জানলার পাল্লা দুটো হাওয়াতে খুলে গিয়েছে। খোলা জানলা দিয়ে বাইরে চোখ যেতেই দেখলাম ঝোড়ো হাওয়াটা এখনো বয়ে চলেছে। এর মধ্য থেকে যতদূর দেখা যায় কেবল জঙ্গল আর অন্ধকার, কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। এই যেন কোনো এক আদিম পৃথিবী যেখানে মানুষের প্রবেশ নিষেধ। আমি আর তাকাতে পারলাম না, গাটা কেমন যেন শিউরে উঠল। আমি আবার সামনে ফিরে বসলাম। বসে রয়েছি একা একা। হঠাৎ বিছানার চাদরে একটা অদ্ভুত টান অনুভব করলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, তাই আর গা করিনি, কিন্তু ধীরে ধীরে কেউ যেন আমার চাদরটা টানছে। আমার এইবার কেমন যেন একটা অনুভূতি হলো। আমি পিছনে ফিরে তাকালাম, কিন্তু কই, কোথাও কেউ নেই তো, সবকিছু ঠিকই আছে। আমি আবার সামনে ফেললাম, বুঝতে পারলাম অন্ধকার ঘরে একা বসে রয়েছি, তাই হয়তো উল্টো পাল্টা ভাবনা মাথায় আসছে। কিন্তু না, একইভাবে আবার চাদরে টান অনুভব করলাম। এইবার আমার কেমন যেন ভয় করলো। আমি তবু মনে সাহস এনে পিছনে ফিরে তাকালাম। তারপর যা দেখলাম তাতে আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। দেখলাম বিছানার চাদরটা ধীরে ধীরে উঁচু হয়ে একটা মানুষের শরীরের অবয়ব ধারণ করেছে, আর তার রংটা পরিবর্তন হয়ে টকটকে লাল হয়ে গিয়েছে।
দেখে মনে হলো কেউ যেন এক বালতি টাটকা লাল রক্ত ঢেলে দিয়েছে চাদরের উপরে। ফাঁকা অন্ধকার ঘরে একা এই দৃশ্য দেখে ভয়তে আমার বুকটা কেঁপে উঠল। কিন্তু কি যে ঘটছে, আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। এমন সময় দেখলাম সেই রক্ত মাখা লাল চাদরের ভেতরে থাকা অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কে তুমি? থেমে যাও, থেমে যাও, আর এদিকে এগোবে না বলছি। রাঘব, রাঘব, শিগগিরই এদিকে এসো, বাঁচাও আমাকে। কথাগুলো বলার পরে বুঝলাম কোনো এক অদৃশ্য শক্তির কারণে ভয়তে আমার গলা থেকে এক ফোঁটা আওয়াজ বের হলো না। এরপর আমি আর উপায় না থেকে ভাবলাম ঘর থেকে বেরিয়ে যাব, কিন্তু ওই অন্ধকার ঘরে বিভীষিকার সামনে আমার পা দুটো জায়গা থেকে একটু নড়ছে না। মনে হলো কেউ যেন আঠা দিয়ে আমার পা দুটোকে মেঝের সাথে আটকে দিয়েছে। তাই দেখে আমি ভয়তে আটকে উঠলাম। আর ঠিক সেই সময় চাদরের আড়ালে থাকা বিভীষিকা আমার সামনে এসে লাফিয়ে পড়ল আমার উপরে। তারপর ধীরে ধীরে গোল করে মুড়িয়ে নিল আমার শরীরটাকে। আমার হাত পা চাপা পড়ে গেল ওই রক্তমাখা চাদরের মাঝে। রক্তের আঠালো ভাবে চাদরটা যেন এটি আমার শরীরের সাথে। ধীরে ধীরে সেটা আমার মুখটাকে ঘিরে নিতে চাইলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পড়ে গেলাম মেঝের উপরে। বুঝলাম এইবার আমার মৃত্যু আসন্ন। এমন সময় চাদরের উপর থেকে একটা হাত এসে পড়লো আমার হাতের উপরে। তারপর আমাকে ধরে নাড়াতে লাগলো। সেই সাথে ভেসে উঠলো একটা কণ্ঠস্বর। বাবু, বাবু আপনি ঠিক আছেন? শুনছেন? প্রথমে আমি ভেবেছি সেই বিভীষিকা বুঝি এইরকম করছে, কিন্তু পরক্ষণে রাঘবের গলার আওয়াজ পেয়ে আমি মনে বল পেলাম। অনুভব করলাম চাদরটা এখন আর আমাকে শক্ত করে ধরে নেই, সেটা যেন আলতো হয়ে গিয়েছে আমার গায়ের উপরে। আমি একটা হাত দিয়ে চাদরটাকে সরিয়ে উঠে বসলাম মেঝের উপরে। তারপর বুক ভরা শ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। কি হয়েছিল আপনার? আপনি ওভাবে মেঝের উপরে চাদর মুড়িতে শুয়েছিলেন কেন? আর ও আপনি চিৎকার করলেন যে? সব ঠিক আছে তো? আমি তখনও কাঁপছি। রাঘবের বলা কথা একটাও আমার মাথায় ঢুকলো না। আমি চাদরের দিকে তাকিয়ে দেখলাম কোথায় সেই অবয়ব, কোথায় সেই চাদরের সেই রক্ত। চাদরের রং ঠিক আগের মতোই রয়েছে। আমি খাটের উপরে বসলাম। রাঘব চাদরটা তুলে খাটের উপরে রাখতে রাখতে বলল, বাবু, কি হয়েছে বললেন না যে? কোনো বাজে স্বপ্ন দেখেছেন নাকি? রাঘবের প্রশ্নের কি উত্তর দেব বুঝলাম না। কোথায় গেল সেই বিভীষিকা? কি ঘটলো আমার সাথে? তবে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম, নাকি হাওয়াতে চাদরটা এসে পড়েছিল আমার শরীরে, নাকি সবটাই আমার ভুল দেখলাম? যাই দেখি না কেন, রাঘবকে কিছু জানাবো না, এটাই ঠিক করলাম। পাছে আমাকে ভীতু বা পাগল ভাবে। কিছু না, আসলে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, তাই চাদরটা উড়ে এসে গায়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগেনি তো? যাই হোক, যাই হোক, সাবধানে থাকবেন বাবু। কেন? কেন আর? এই বাড়িটা কেমন অন্ধকার দেখছেন না? আচ্ছা আচ্ছা, চলুন বাবু, রাতের খাবার হয়ে গিয়েছে, খেয়ে নেবেন, চলুন। আমার এইসবের কি দরকার ছিল? তুমি আমাকে আশ্রয় দিয়েছো, আমার কাছে এই অনেক। একটা রাতের তো ব্যাপার, না খেলেও চলে যেত। কি কি যে বলেন বাবু, বিপদের মুখে আপনাকে কি ছেড়ে দিতে পারি? তাছাড়া আপনার যে এখানে আসতেই হয়তো। শেষের কথাটা বলার সময় রাঘবের মুখটা অদ্ভুত একটা হাসি খেলে গেল। তোমার এখানে আসতে হতো মানে? আসলে সবকিছুই তো আমাদের ভাগ্যে আগে থেকে লেখা থাকে, তাই বললাম আর কি। তা যা বলেছ। মুখে আমি এই কথা বলেও একটু আগে যা ঘটলো তা আমি তখনও বুঝতে পারিনি, তাই ভয়ে তখনও আমার বুকটা ঠিক ঠিক করছে। যাকে যাকে, চলুন বাবু, কুসুম আমাদের জন্য রান্নাঘরে অপেক্ষা করছে। এরপর রাঘবের সাথে আমি ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে এগিয়ে গেলাম। দেখলাম পাশের ঘরটা খোলা রয়েছে, কিন্তু অন্ধকারের কারণে ভেতরে কিছুই দেখা গেল না। এর পরের ঘরটা রান্নাঘর, আর শেষে যে ছোট ঘরটা আছে
কিন্তু ওটার দরজা ভেজানো রয়েছে। আমি আর রাঘব গিয়ে ঢুকলাম রান্নাঘরে। দেখলাম ঘরের ঠিক মাঝখানে দেওয়ালের সামনে উবু হয়ে বসে রয়েছে লাল শাড়ি পরা একটা মহিলা। সম্ভবত ইনি কুসুম, মানে রাঘবের স্ত্রী। কুসুমের মুখটা ঘোমটা দিয়ে ঢাকা, কিন্তু কে কি বসার ধরন! বাড়ির গিন্নি যে এভাবে খেতে বসে তা আমি এ জন্মে দেখিনি। দেখলাম কুসুমের সামনে থালাতে কয়েকটা রুটি আর পাশের বাটিতে ডাল রাখা রয়েছে, আর ওপাশে আমার ও রাঘবের জন্য একই খাবার রাখা রয়েছে। এমনিতে রান্নাঘরটা মাঝারি আকারের। ঘরের কোণার দিকে একটা কাঠের টেবিল, আর তার পাশে রয়েছে একটা আধ ভাঙা জানলা। জানলার সেই ভাঙা অংশ দিয়ে মৃদু হাওয়া ঢুকছে ঘরে। এছাড়াও রান্নাঘরের ভিতরে একপাশে রয়েছে একটা কাঠের উনুন, কিন্তু তার অবস্থা দেখে মনে হলো বহুদিন এতে রান্না হয়নি। এরপর খেয়াল করলাম উনুনের পাশে বাসনপত্র, বালতি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিন্তু সেগুলোর উপরেও জমে রয়েছে ধুলো। মনে হচ্ছে বহুদিন সেগুলোর উপরে মানুষের স্পর্শ পড়েনি। বাসনপত্র, ঘরের অগুছলো ভাব আর উনুন সবগুলো দেখে তো মনে হচ্ছে এই ঘরে বহুদিন কোনো রান্না হয়নি। তাহলে কুসুম রান্না করলো কোথায়? কথাগুলো নিজের মনেই ভাবছিলাম, কিন্তু ভাবনার ব্যাঘাত ঘটল রাঘবের গলার আওয়াজে। এই কি কি ভাবছেন বাবু? হে, এদিকে আসেন, এদিকে আসেন, খাবেন তো, রাত হয়ে যাচ্ছে তো। রাঘবের কথা শুনে পাশ ফিরে দেখলাম রাঘব গিয়ে বসেছে কুসুমের পাশে। এই তো আসছি। এরপর আমি গিয়ে বসলাম রাঘবের পাশে। কি গো, তুমি ঠিক করে দেখো ওই বাবু যেন ঠিকঠাক করে খান। উনি খেলেই তবে তো আমাদের পেট ভরবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেই খাবে। কি বলেন বাবু? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি খেলে আপনাদের পেট ভরবে মানে? হ্যাঁ, না মানে আপনি তো অতিথি, আপনার খাওয়া ঠিক হলেই আমাদের খাওয়া। কথাটা বলেই অদ্ভুতভাবে হেসে উঠল রাঘব। সেই হাসির সাথে গলা মেলালো কুসুম। আমি না চাইতেও একটা শুকনো হাসি দিয়ে বললাম, আচ্ছা, একটা কথা বলবো। তোমরা যে লোকালয় ছেড়ে এত দূরে এই জঙ্গলের মধ্যে থাকো, তা তোমাদের ভয় করে না? ভয়? সে আবার কি জিনিস বাবু? তাছাড়া ভয় করবো কাকে? যে কোনো কিছু, এই যেমন কোনো জন্তু জানোয়ার বা ভূত প্রেত। আমার কথা শুনে ওরা দুজনেই হাসতে লাগলো। কুসুম বলল, ভূত প্রেত তাদেরকে ভয় পাওয়ার কি আছে? বরং তারাই আমাদের ভয় পায়। কথাগুলো ওরা হাসতে হাসতে বললেও আমার কেমন যেন একটা লাগলো, তাই আমি আর কথা বাড়ালাম না। এরপর থালার উপরে ঝুঁকে রুটিতে হাত দিয়ে যেই খেতে যাব, তখন একটা বিকট পচা গন্ধ ভেসে আসলো খাবার থেকে। মনে হলো মাছ পুছে গেলে যেমন গন্ধটা হয় ঠিক তেমন। এরপর রুটিটা আমি যেই ছিঁড়তে গেলাম, তখন বুঝতে পারলাম এটা এটা আটার রুটি নয়, তাহলে কিসের? তারপরে ভালো করে হাত বোলাতে বোলাতে যা বুঝলাম, তাতে ভয়তে আমার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। এরপর আমি পাশে ডালের বাটির দিকে তাকালাম। দেখলাম ডালের বাটিতে রাখা রয়েছে তরলের মতো ঘন লাল রঙের কিছু একটা। আমি তার মধ্যে হাত দিতেই টের পেলাম তরলটা গাঢ় এবং আঠালো। বুঝলাম আমার অনুমান ভুল নয়, রুটিটা আর অন্য কিছু নয়, মানুষের ছেঁড়া চামড়া, আর বাটির মধ্যে থাকা তরলটা লাল রক্ত। এইবার আমার গাটা পাকি আসলো। সেই সাথে ভয়তে আমার গোটা শরীর থরথর করে কেঁপে উঠল। আমি কোনো মতে পাশ ফিরে দেখলাম রাঘব ও কুসুম মন ভরে সেই খাবার খেয়ে যাচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? এই বসে আছেন কেন বাবু? খেয়ে নিন, সেই কখন এসেছেন, এতক্ষণ খিদে পেয়ে গিয়েছে তো। আমি কি বলবো কিছু বুঝতে পারলাম না। আমার মুখ থেকে কোনো শব্দ বার হলো না। রাঘব আমাকে বলে নিয়ে
ওর রক্তে ভরা বাটিটা মুখের কাছে ধরে চুমুক দিয়ে খেতে লাগলো রক্তটা। এই দৃশ্য দেখে আমি ভাবলাম কখন এখান থেকে বেরোবো, কিন্তু আপাতত এই খাবারের তো একটা ব্যবস্থা করা দরকার। এরপর আমি ওদের অলক্ষ্যে খাবারের থালাটা কোনো মতে একটু উপরে তুলে ওই ভাঙা জানলার ফাঁক দিয়ে বাইরে ফেলে বসে থাকলাম খানিকক্ষণ। তারপর ওদের সাথেই উঠলাম। ওরা কিছুই টের পেল না। পেট ভরে খেয়েছেন তো বাবু? কুসুমের কথা শুনে আমি কেবল মাথা নাড়লাম। এরপর রাঘবের সাথে রান্নাঘর থেকে বেরিয়ে যখন বারান্দায় গেলাম তখন বললাম, রাঘব, এতক্ষণে মনে হয় ঝড় বৃষ্টি কমে গিয়েছে। এবার আমার ফেরার পথ ধরা দরকার। হেঁটে গেলে বেশিক্ষণ লাগবে না। বাবা মা হয়তো অনেকক্ষণ ধরে আমার কথা চিন্তা করছে। আমার এই কথা শুনে রাঘবের মুখটা হঠাৎ বদলে গেল। রাঘবের চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। বাড়ি যাবেন বাবু? কিন্তু সেটা তো সম্ভব নয়। একবার যখন এ বাড়িতে ঢুকি পড়িছেন তখন তো আমি আর যেতে দিব না। রাঘবের গম্ভীর গলাতে এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। মানে বাড়ি যাওয়া সম্ভব নয় কেন? রাঘব আবার নিজের মুখে সামান্য বিরক্তিকর হাসি ফুটিয়ে বলল, সম্ভব নয় কারণ বাইরে এখনো ঝড় হচ্ছে, আর এই ঝড়ের মধ্যে আমি আপনাকে যেতে দিই কি করে বলেন? বাবু, আজকে রাতটা এখানে শুয়ে পড়ুন, কাল সকাল হলে আমি নিজে আপনাকে গরুর গাড়িতে করে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। এখনো ঝড় হচ্ছে? উফ, কি যে সমস্যা হলো! চিন্তা করছেন কেন? বললাম তো সকালে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আমি আর কথা বাড়ালাম না। মনে মনে ঠিক করলাম আর একটু রাত হলে এরা ঘুমিয়ে গেলে আমি নিজেই দরজা খুলে সেই বিভৎস জায়গা থেকে বেরিয়ে যাব। এরপর রাঘব আমাকে সেই ঘরের সামনে ছেড়ে দিয়ে বলল, ঘুমিয়ে যান বাবু, ঝড়ের আবহাওয়াতে ঘুম ভালোই হবে। এই কথা বলে রাঘব সেখান থেকে চলে গেল। রাঘব চলে গেলে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি থাকার কারণে বিছানায় শুতে শুতেই ঘুম চলে আসলো। রাত তখন ঠিক কটা আমি জানি না। হঠাৎ টালির উপরে পড়া বৃষ্টির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে তাকিয়ে দেখলাম গোটা ঘর অন্ধকার, আশেপাশে কোনো শব্দ নেই। হয়তো ওরা ঘুমিয়ে পড়েছে। আমি বুঝলাম এই সময় এই নরক থেকে পালিয়ে যাওয়ার। তাই আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম বিছানার উপরে। তারপর খাট থেকে নেমে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোলাম। তারপর প্রধান দরজার সামনে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা খুলল না। আমি বেশ কয়েকবার চেষ্টা করার পরেও দরজাটা খুলল না। তোরা বিশ্বাস করবি না, কিন্তু তখন সেই অন্ধকারে ওই দরজাটা আমার কাছে মনে হচ্ছিল নরকের দরজা। ওখান থেকে বেরোতে পারলে আমার মুক্তি, না হলে আমার সাথে যে কি হবে তা আমি নিজেও জানি না। কিন্তু না, হাজার চেষ্টা করেও পারলাম না। এমন সময় আমার হঠাৎ ঘাড়ের কাছে একটা আলতো শীতল নিঃশ্বাসের স্পর্শ পেলাম। সেই শীতল স্পর্শে আমার গোটা শরীর থরথর করে কেঁপে উঠল। আমি বুঝলাম সর্বনাশ হয়েছে। কেউ হয়তো এসে দাঁড়িয়েছে আমার পেছনে। আমি পিছন ফিরে দেখব, তার আগেই আমার কানের কাছে একটা মুখ এসে ধীর গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছেন বাবু? গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম স্বয়ং যমরাজ আমায় পালিয়ে যাওয়ার খবর পেয়ে হাজির হয়েছে। আমি ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম। দেখলাম পিছনে দাঁড়িয়ে রয়েছে রাঘব, কিন্তু চেহারাটা আর আগের মতো নেই। এখন ওর মুখটা দেখে ভয়তে আমার গাটা শিরশির করে উঠল। কোথায় সেই মানুষের স্বাভাবিক মুখ? এখন ওর মুখে লেগে রয়েছে রক্তের দাগ। গোটা মুখের চামড়া ঝলসে গলে গলে পড়ছে। একটা চোখ নেই, সেখানে রয়েছে কালো গর্ত। অন্ধকারে আচমকা রাঘবের এই বিভৎস রূপ দেখে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দরজা খোলো, আমি বাড়ি যাব। আমার কথা শুনে রাঘব এক বিকট অট্টহাসি হেসে বলল,
বাড়ি যাবেন বাবু? কথাটা বলে আরো একবার তাচ্ছিল্যের হাসি হেসে উঠল রাঘব। বাবু, বাবু আপনি তো আর কোনোদিন বাড়ি যেতে পারবেন না। এইবার আর রাঘবের কথাগুলো আমার মজার লাগছিল না। আমি বুঝে গিয়েছি রাতের আশ্রয় নিতে এসে এক অজানা মৃত্যুপুরীতে আমি ঢুকে গিয়েছি। বাড়ি যেতে পারবো না মানে? মানেটা কি? দরজা খুলো তাড়াতাড়ি, আমি বাড়ি যেতে চাই। না বাবু, আপনি যেতে পারবেন না। এই বাড়িতে একবার যে আছে সে আর বেশি ফিরে যেতে পারে না। রাঘবের এই কথা শুনে আমার হৃদস্পন্দন কিছুক্ষণের মধ্যে জমে গেল। আমি বুঝলাম আমার অনুমানই ঠিক। নিশ্চয়ই বাড়িতে কিছু একটা গন্ডগোল রয়েছে। আমাকে যত শীঘ্রই হোক এই বাড়ি ছেড়ে বেরোতে হবে। সবে মাত্র এই কথা ভাবছি, এমন সময় পাশের ঘর থেকে কুসুমের গলার আওয়াজ ভেসে আসলো। কই গো, আমার তো খিদেতে পেট জ্বলছে, তাড়াতাড়ি নিয়ে এসো। ঘরে চলুন বাবু, ঘরে চলুন। আপনার জন্য কুসুম সেই কখন থেকে অপেক্ষা করে রয়েছে। না না, আমি কোথাও যাব না, আমি বাড়ি যাব। দয়া করে দরজাটা খোলো। কথাটা বলেই আমি দরজার উপরে জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু কিছুতেই দরজাটা খুলল না। এরপর পিছন থেকে একটা শীতল হাত এসে পড়লো আমার কাঁধের উপরে। সেই হাতের শীতল স্পর্শে আমার কাঁধের কাছটা পাথরের মতো অবশ হয়ে গেল। চল, তাড়াতাড়ি চল। তুই হাজার চেষ্টা করেও এখান থেকে বেশি ফিরতে পারবি না। এরপরে রাঘব আমার কাঁধটা ধরে এক টানে পাশে ফেলে দিল। রাঘবের গায়ে তখন যেন অসুরের মতো জোর। আমি ছিটকে গিয়ে পড়লাম মেঝের ওপরে। পিছনে ফিরে দেখলাম রাঘব হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। তার চোখগুলো আগুনের মতো জল জল করছে। রাঘবকে এগিয়ে আসতে দেখে আমি ভয়তে পিছোতে লাগলাম। পিছোতে আমি গিয়ে ঠেকলাম একটা দরজার সাথে। তারপর একবারে পিছনে তাকিয়ে দেখলাম শেষে সেই ছোট্ট ঘরটা। আমি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু অবাক কাণ্ড, দরজা বন্ধ করার পরেও রাঘব যেন আরো জোরে অট্ট হাসিতে হাসতে লাগলো। আমি পিছন ফিরে খুঁজতে লাগলাম কিছু একটা দিয়ে যা রাঘবকে আমি আঘাত করতে পারবো। তখনই কিছুতে হোঁচট খেয়ে আমি নিচে পড়ে গেলাম। কিন্তু নিচে পড়ার সাথে সাথেই কিছুতে যেন কটমট শব্দ করে ভেঙে গেল। আমি ভাবলাম উনুনের জ্বালানির কাঠ হয়তো, কিন্তু তারপরে নিচে তাকালাম, যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। হৃৎপিণ্ডটা কিছুক্ষণের জন্য থেমে গেল। দেখলাম আমি যেগুলো জ্বালানির কাঠ ভেবে ভুল করেছি সেগুলো আসলে মানুষের মৃত কঙ্কাল আর হাড়গোড়। হাত, আঙুল, পা, হাঁটু, মাথার খুলি কোনো কিছুই বাদ নেই। এই বিভৎস দৃশ্য দেখে আমি ভয় ও আতঙ্কে আর্তনাদ করে উঠলাম। তারপর তাড়াতাড়ি করে উঠে দাঁড়াতে গিয়ে বুঝতে পারলাম কঙ্কালসার হাতগুলো আমার পা ও শরীর ধরে রেখেছে, টেনে নিয়ে যাচ্ছে নিচের দিকে। মৃত কঙ্কালের খুলিগুলো ভয়ানক ভাবে হাসতে শুরু করেছে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। বললাম না কোথাও পালিয়ে যেতে পারবি না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ছেড়ে দিব। রাঘবের কথা শেষ হতে না হতেই কুসুমের গলার আওয়াজ ভেসে আসলো। কই নিয়ে এসেছো? উফ, যা খিদে লেগেছে, দাও দাও, এদিকে দাও দেখে। এরপর কুসুমের মুখের দিকে তাকালাম। সে কি বিভৎস মুখ, দেখলেই হাড় হিম হয়ে যায়। দেখলাম কুসুমের মুখের উপরে মাংস প্রায় নেই বললেই চলে। যেটুকু যা মাংস রয়েছে সব গলে গলে নিচে পড়ছে। গালের এক পাশ থেকে হাড় বেরিয়ে গিয়েছে। চোখ দুটোর জায়গায় রয়েছে বড় বড় দুটো গর্ত, আর তার মধ্যে এক ঝাঁক কালো মাছি উড়ে বেড়াচ্ছে। কুসুমের এই বিভৎস রূপ দেখে আমি ভয়তে আঁতকে উঠলাম, কিন্তু কুসুম আমাকে দেখে কেমন যেন ছটফট করতে লাগলো। দাও দাও দাও
দাও, ওকে তাড়াতাড়ি দাও। কি করছো তোমরা? দয়া করে আমাকে ছেড়ে দাও। আমাকে ভয় পেতে দেখে আর আমার মুখে এই কথা শুনে ওরা দুজনেই ভয়ানক গলায় হাসতে লাগলো। এরপর আচমকা রাঘব আমার হাতটা ধরে ধাক্কা দিল। আমি গিয়ে পড়লাম কুসুমের সামনে। কুসুম আমার চুলটা ধরে টেনে নিয়ে গেল আমার মুখটাকে ওর মুখের সামনে। ওর মুখ থেকে আসা বিকট গন্ধে আমার দম বন্ধ হয়ে গা পাকিয়ে উঠছে। আমি ভয়তে চোখ বন্ধ করে নিলাম, কিন্তু কুসুম ওর মুখটা আমার কাছে এনে একবার গন্ধ শুকে তৃপ্তি ভরা গলায় বলল, কতদিন হলো মানুষের তাজা গন্ধ পাইনি, কতদিন হলো মাংস খাইনি। ওই বাসি মাংস খেয়ে খেয়ে মুখটা পচে গেছে, এবার আমি মন ভরে খাবো। কুসুমের কথাগুলো শুনে আমি ভয়তে কাঁপতে লাগলাম। কাঁপতে কাঁপতে ছেড়ে দেওয়ার প্রার্থনা করতে লাগলাম। তোমরা দয়া করো, ছেড়ে দাও আমাকে। আমি তোমাদের কি ক্ষতি করেছি? কথাটা শেষ করতে পারলাম না, তার আগে কুসুম তার ধারালো দাঁত দিয়ে আমার কাঁধের কাছে একটা কামড় দিল। কামড়ে ছিঁড়ে নিল মাংস, তারপর সেটা কাঁচা চিবিয়ে খেতে লাগলো। স্বাদ, কতদিন মানুষের এমন মাংস খাইনি। কি স্বাদ। এরপরেই সে তার মুখ দিয়ে আমার কাঁধের কাছ থেকে রক্ত শুষে খেতে লাগলো। আমি ভয়ানক যন্ত্রণায় কাঁপিয়ে উঠলাম। ওদিকে রাঘব বিকট হাসি হাসতে লাগলো। কেমন লাগছে, কেমন লাগছে কুসুম? কুসুম কিছু না বলে আমার গলার কাছে মরণ কামড় দিতে আসলো। আমি বুঝলাম আমার মৃত্যু আসন্ন। এখন এখান থেকে না বেরোতে পারলে আমার মৃত্যু নিশ্চিত। এই মৃত্যুপুরী গিলে নেবে আমাকে, কিন্তু কিভাবে? দরজা তো খুলছে না। তাহলে উপায়? তখনই আমার মনে পড়ল রান্নাঘরে থাকা সেই ভাঙা জানলাটার কথা। কথাটা মনে পড়তে আমি আমার মনের মধ্যে থাকা সমস্ত জোর এক জায়গায় করে একটা হাত উপরে তুলে কুসুমের মুখটা ঠেলে দিলাম পেছনের দিকে। তারপর কোনো মতে উঠে রাঘবকে সরিয়ে যেই বেরোতে যাব, ঠিক তখনই রাঘব ধরে নেয় আমার হাতটা ধরে আমার দুই আঙুলের উপর কামড় বসিয়ে ছিঁড়ে নেয় দুটো আঙুল। আমি যন্ত্রণায় কাতরে উঠি, কিন্তু কিন্তু তবু ওটাই আমার শেষ চেষ্টা। আমি আঙুল হারালেও সেই অবস্থাতেও হাতটা এক টানে ছাড়িয়ে ছুটতে থাকে রান্নাঘরের দিকে। তারপর রান্নাঘরে ঢুকে জানলার কাছে গিয়ে সেটাকে আর একটু ভাগ করে ঝাঁপিয়ে পড়ি বাইরে। তারপর কোনো মতে উঠে আর এদিক সেদিক না তাকিয়ে ছুটতে থাকি প্রাণপণে। ছুটতে ছুটতে শুনতে পাই পেছন থেকে ভেসে আসছে ওদের ভয়ানক গর্জনের শব্দ। কিন্তু কিন্তু আমি কোনো দিকে কান না দিয়ে ছুটে যাই নিজের প্রাণ বাঁচানোর জন্য। এই অবধি বলে থামলো শম্ভুদা। উফ, কি হলো? থেমে গেলে যে? শেষ হয়ে গেল নাকি তারপরেও আছে? তারপর আর কি, তারপর আমি ছুটতে ছুটতে লোকালয়ে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারপর তাদেরকে সবটা জানানোর পর তাদের মুখ থেকে শুনি আমি যে রাঘবের কবলে পড়েছিলাম, এর আগেও গ্রামের বহু মানুষ ওর কবলে পড়ে প্রাণ হারিয়েছে। আসলে রাঘব ও কুসুম জঙ্গলের মধ্যে একটি বাড়িতে থাকত, কিন্তু একবার রাতের বেলা এক চোরকে না জেনে গরুর গাড়িতে তোলে রাঘব আর তার বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু তখন সেই চোর ওদের দুজনকে মেরে ওদের সবকিছু নিয়ে পালিয়ে যায়। তবে থেকে ওদের আত্মা ওই বাড়িতে রয়ে গিয়েছে। কিন্তু রাতের বেলা যদি কেউ ওই পথ হারিয়ে ওই দিকে যায় আর রাঘবের গরুর গাড়িতে ওঠে, তবে তার মৃত্যু নিশ্চিত। রাঘব কারোর কাছ থেকে টাকা নেয় না, সে নেয় খাবার,
অর্থাৎ মানুষের রক্ত ও কাঁচা মাংস। এই কথা শুনে আমার কাছে সবটা স্পষ্ট হয়ে গেল। তার মানে জঙ্গলের মধ্যে ওই শেয়ালটাকে রাঘব মেরে তার রক্ত খেয়েছিল। রাঘবের বাড়ির শেষের ওই ঘরে কঙ্কালের স্তূপ, সেই সব মানুষেরা যারা ওর কবলে পড়ে ওই বাড়িতে থেকে গিয়েছে, কিন্তু প্রাণ হাতে নিয়ে আর ফিরতে পারেনি। আমার ভাগ্য ভালো ছিল, আমি প্রাণ নিয়ে শেষ চেষ্টা করে বেঁচে ফিরতে পেরেছি। সত্যি শম্ভুদা, এইসব তোমার সাথে ঘটেছিল? কেন রে, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে এটা দেখতে পারিস, তবে যদি বিশ্বাস হয়। ওরা দেখল শম্ভুদা তার হাতটা ওদের সামনে তুলে ধরেছে, আর সেই হাতের দুটো আঙুল সেখানে নেই। শুনছিলেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, শম্ভু মুদির গল্প। আজকে গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অতনু, খুশি, রাহুল, সৌভিক এবং শুভঙ্কর। গল্পের পোস্টারে ছিল চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে শুনতে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু নিশ্চয়ই আমাদের ইউটিউব কমেন্টে। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিন যতটা পারেন, তাতে আমাদের একটু সুবিধা হয়, এই কাজগুলো আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই শুনতে থাকুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।